বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করব, তার আগে কয়েকটি তথ্য আমি একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে বিষয়টি, তা হচ্ছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুদ্ধাবস্থায় আছি, এই বাস্তবতা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেছেন এবং তিনি আরও বলেছেন, পুলিশই সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়। আইন যথাযথভাবে প্রয়োগ করা গেলে, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা গেলে সব যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব। এরপর যে তথ্যটি, তা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ইউএস ইন্টেলিজেন্স চিফ তুলসী গ্যাবার্ড। বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি নয়াদিল্লিতে সফরে যান এবং সেখানে তুলসী গ্যাবার্ড সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর দিচ্ছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানান তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা ও বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা মাত্র শুরু হচ্ছে, কিন্তু এটা উদ্বেগের প্রধান জায়গার একটি হয়ে রয়েছে। তুলসী গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের আদর্শকে শনাক্ত, পরাজিত করা এবং তিনি যেটাকে কট্টর ইসলামপন্থী সন্ত্রাসবাদ বলেন সেটিকে নির্মূল করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। আরেকটি তথ্য, তা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়ে জাতীয় ঐক্যমত কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন মনে করে এসব সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইসি সচিব বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9-10টি সুপারিশের বিষয়ে ভিন্ন মত জানিয়ে ঐক্যমত কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের একটি স্বতন্ত্র কমিশন করার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন বলেছে এটির প্রয়োজন নেই। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশে আসনের সীমানা পুনর্নির্ধারণের যে ফর্মুলার কথা বলা হয়েছে সেটি হলে শহর অঞ্চলে আসন বেড়ে যাবে। ইসি মনে করে ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং আঞ্চলিক অখণ্ডতা বিবেচনা করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা উচিত। ইসি সচিব আরও বলেন যে সংস্কার কমিশন নির্বাচনের পর 48 ঘন্টার মধ্যে সার্টিফাই করার বিষয়ে একটি সুপারিশ করেছে। নির্বাচন কমিশন মনে করে এটির প্রয়োজন নেই, কারণ ফলাফলের যে গ্যাজেট প্রকাশিত হয় সেটি সার্টিফিকেশন। এবং আরেকটি তথ্য ছোট করে, সেটি হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়া 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা, যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশে আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নাম, বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স দাতাদের তালিকায়। তবে সুপারিশদাতার তালিকার নাম দেখে অবাক সমন্বয়ক তহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এ ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএসদের রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসাই? এই বিষয়ে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি, সবকিছু করেছেন ওয়াসা এমডি, তিনি শুধু স্বাক্ষর করেছেন। তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত ওঠেন সচিব ও তার লোকজন। এটি বাংলাদেশ একটি গণমাধ্যম দেশ টিভি, তারা একটি প্রতিবেদন করেছে, তার একটি অংশ আমি তুলে ধরলাম। চলে যাব আলোচনা। আমি একটু শুরুতে আসি শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে। এই যে প্রধান উপদেষ্টা বলছেন আমরা যুদ্ধাবস্থায় আছি, এই বাস্তবতা মেনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করছেন বাংলাদেশ কি একটি যুদ্ধাবস্থায় আছে? প্রধান উপদেষ্টা যে কথাটি বলছেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা দায়িত্বহীন কোনো পদে না। এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে যিনি থাকেন তার প্রত্যেকটা কথাই খুব হিসাব করতে হয় এবং মনোযোগ দিয়ে শুনতে হয় এবং প্রত্যেকটা কথা নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ থাকে। প্রধান উপদেষ্টার এই ভাষ্য এর আগে, বিশেষ করে গতকালকে কুচকাওয়াজ, বিজয় দিবসের কুচকাওয়াজ হবে কি হবে না, এটা নিয়ে আলোচনা করতে গিয়ে
স্বরাষ্ট্র সচিব গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে আমরা যুদ্ধ অবস্থায় আছি। তার আগে সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও কিন্তু একদিন রাতের বেলায় মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন আমরা যুদ্ধ অবস্থায় আছি। সুতরাং এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জনগণকে এই কথাগুলোর গুরুত্বটাও বোঝা দরকার। একই সাথে সরকারের পক্ষ থেকে বিষয়টা পরিষ্কার করা দরকার। ষড়যন্ত্র এক জিনিস, রাজনৈতিক বিভিন্ন পক্ষ যারা ক্ষতিগ্রস্ত অথবা যারা কোণঠাসা থাকে তারা নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে কখনো কখনো জড়ায়। আবার আমাদের এখানকার কালচার হচ্ছে আপনি আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য, কোণঠাসা করার জন্য তাদের বিরুদ্ধে নানা সময় ষড়যন্ত্রের অভিযোগ আনে। কিন্তু যুদ্ধাবস্থায় একটা দেশ পড়ে আছে, এটা সহজ কথা না, এটা খুব হালকা কথা না। সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলা উচিত সেই যুদ্ধটা কাদের সাথে যুদ্ধ। কোনো প্রতিবেশীর সাথে? নিশ্চয়ই তারা শীতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন না। নিশ্চয়ই তারা কোনো অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন না। নিশ্চয়ই তার একটা প্রতিপক্ষ আছে। আর প্রধান উপদেষ্টা, তার আগে সচিব, তার আগে মন্ত্রী, এই কথাটা যেহেতু ধারাবাহিকভাবে বলছেন, সুতরাং তাদের জনগণকে জানানো উচিত সেই যুদ্ধটা কাদের সাথে হতে পারে। প্রথমত, আমাদের এখানে ওই যেটা বললাম যে ব্যর্থতার দায়ভারটা প্রতিপক্ষের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সবসময়। সেই প্রতিপক্ষ যতটা দুর্বল হোক, তার মাঠে অনুপস্থিত থাকুক বা উপস্থিত থাকুক, এগুলো বিবেচনা করা হয়। এর আগে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কেও কয়েকটি কথা বলেছে কয়েকদিন আগে, যে তারাও নানা রকমের চক্রান্তের মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি আসলে আওয়ামী লীগ পালিয়ে কুল পাচ্ছেন। তারা মামলার আসামি হচ্ছেন, পুলিশ তাদের বাড়িতে যাচ্ছে, তারা পালিয়ে আছেন। পুলিশ আসামিকে না পেলে তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে, তার সন্তানকে ধরে নিয়ে আসছে। যে অ্যাটিটিউডটা পুলিশের মধ্যে আওয়ামী লীগের 14-15 বছরে ছিল, আমি সেই ধরনের আচরণটা পুলিশের মধ্যে এখনো দেখতে পাচ্ছি। সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্র করার, যুদ্ধ পরিস্থিতি তৈরি করার মতন অবস্থায় আছে, এটা আমার মনে হয় না। তবে ওই যে কুকুরটিকে নিধন করার আগে তাকে একটা খারাপ নাম দাও, এটা যদি হয় তাহলে কোনো কথা নাই যে আপনি এই কথাটা বলে আরো একবার নির্যাতনের স্টিম রোলার তার উপরে চালিয়ে দিতে পারে। যেমনি ভাবে ওই যে কথাগুলো বলি আমরা, আওয়ামী লীগের সময় তার প্রতিপক্ষ, তার আগে বিএনপির সময় তার প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই ঘটনাগুলো রিপিট হয়েছে। সুতরাং সরকার যদি এটি সত্য, তার কাছে কোনো তথ্য থাকে, তাদের উচিত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি কাদের জন্য তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো বলা। মাহফুজ আলম যেটা গৃহযুদ্ধের কথা বলেছে, অর্থাৎ একের পর এক ভয়ঙ্কর তথ্য আসছে, কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের জায়গা থেকেও বা প্রস্তুতিটা কেমন, এটাও মানুষকে জানানো দরকার, এবং সরকারের কোনো প্রস্তুতি আছে কিনা এটাও জানানো দরকার। মোদ্দা কথা হচ্ছে যে আমরা সরকারের কাছে এমন কোনো কথা শুনতে চাই না যে কথাগুলো মানুষের মনের মধ্যে শঙ্কা তৈরি করে, অস্থিরতা তৈরি করে। এমনিতেই আমাদের দেশের মধ্যে রাজনীতি, বিশেষ করে অর্থনীতিতে এক ভয়ঙ্কর অস্থিরতা বিরাজ করছে। সেই জায়গাটায় শরীফুজ্জামান শরীফ, আমি আবারও আসবো আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে, যদি শেষ করতেন। জি, এই ধরনের তথ্য অস্থিরতার মাত্রাটা জাস্ট বাড়িয়ে। জি, ধন্যবাদ। আমি নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। মাশরুর বলো, একটু আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যে বাংলাদেশ কি যুদ্ধাবস্থায় আছে কিনা, প্রধান উপদেষ্টা যেমনটা বলছেন পুলিশকে দায়িত্ব পালনে সতর্ক থাকতে বলছেন, আপনি কি বলবেন মাশরুর মাওলা? থ্যাংক ইউ। শরীফ ভাইকে আমার সালাম। আসলে এই যে আমাদের উপদেষ্টারা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলেন,
ওনারা আসলে বলার আগে ওনারা চিন্তা করেন ওনারা আসলে কি বলছেন। এখন হয়ে গেছে কি, ওনারা যে যুদ্ধের আশঙ্কা করছেন, আমি তো 5 মাস আগেই বলেছি দেশটাকে গৃহযুদ্ধ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। ওনারা অনেক লেট করে ওনারা ফিল করেছেন, যেটা আরো 5 মাস আগে ওনাদের বোঝা উচিত। বিকজ একটা ওয়ার কখন লাগে, সিভিল ওয়ার কখন হয়, যখন দেশে অ্যাডমিনিস্ট্রেশন থাকে না। আমাদের দেশে আসলে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটা একটা উইক অ্যাডমিনিস্ট্রেশন। বিকজ এখানে সবাই হলো ওই টু পাইস অ্যাডভাইজার এখানে আছে। টু পাইস অ্যাডভাইজার বলতে বোঝায় সবারই কিছু মত থাকে। যেমন এখানে প্রত্যেকের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, আলাদা ক্যাবিনেট আছে। এখানে দেখা যাচ্ছে কি, হোম মিনিস্টারের কথা বলছেন রিলিজিয়াস মিনিস্টার, রিলিজিয়াস মিনিস্টারের যে কাজ সেটা কথা বলছেন আমাদের হলো কালচারাল ওই অ্যাডভাইজার যেটা আছেন, ওই যে রেজওয়ানা আমাদের যিনি অ্যাডভাইজার আছেন, যিনি বন পরিবেশ দেখেন। এখানে হচ্ছে কি, এখানে কেউ আসলে জানেন না কার কাজ, কার কতদূর কাজ। তো যার কারণে এখানে এখানে হয়ে গেছে কি, এখানে এত মেনি হয়ে গেছে, মানে এত মানে উপদেষ্টা হয়ে গেছে, তারা আসলে নিজেরাই জানে না তাদের কাজটা কোন জায়গায়। এখন মাহফুজ আলম সাহেব এদিকে হোম অ্যাডভাইজার, দুজন মিলে বলেছে দেশটা যুদ্ধের দিকে। তো ওনারা যদি সত্যি মনে করেন দেশটা যুদ্ধের দিকে চলে গেছে, যেটা আমরা অনেক আগে ফিল করেছি, ওনারা অনেক লেট করে ফিল করেছেন, ওনাদের আসলে উচিত তাহলে সারেন্ডার করা। সারেন্ডার করে আর্মিকে ডেকে আর্মিকে বলে দেওয়া উচিত আপনার দেশটা চালান, আমরা ফেল করেছি। এইটা ছাড়া তো আর কোনো উপায় থাকে না। বিকজ তার মানে ওনারা পারছেন না, ওনারা ফেলিয়ার, ওনারা ফেল করে গেছে। যেহেতু ফেল করে গেছেন, ওনারা এখন সারেন্ডার করুক। কেন জোর করে এই ক্যাবিনেটে থাকতে হবে, কেন জোর করে এই ফ্যাসিলিটিস নিতে হবে, আর দেশের বিপদটাকে আনতে হবে? বুঝতে যখন পেরেছে দেশ যুদ্ধের দিকে আগাচ্ছে, তাহলে কেন আমাদেরকে এত এত হয়রানি নৈরাজ্যতা, দেশের যে অবস্থা, ইনসিকিউর, ল অ্যান্ড অর্ডার নাই, তো ওই জায়গায় কেন আমাদেরকে রাখবেন ওনারা? ওনারা যদি সত্যি দেশের ভালো চান, ওনারা যদি সত্যি মনে করেন যে ওনারা রেভলিউশন করেছেন, যেটা যে সময় রেভলিউশন সবার এখন হাত, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস থেকে শুরু করে স্টুডেন্ট, বৈষম্য, সবার এখানে এখানে একটা স্টেক আছে, সবাই মিলে এটাকে করে, এবং তখন সবার একটা ইউনিটি ছিল। এখন তো সবাই যার যার জায়গায় চলে গেছে। এখন এই এই অ্যাডভাইজাররা যারা দেশ চালাচ্ছে, তারা যখন বুঝতে পারছে তারা চালাতে পারছে না, কেন দেশটাকে আরো ঠেলে নিয়ে যাচ্ছে, তারা সারেন্ডার করুক না কেন, তাদের সারেন্ডার করা উচিত। এদের তো বেসিক্যালি আসলে দেশ চালানো দূরের কথা, অফিসও তো কোনোদিন করে নাই। একটা অফিস চালাতে গেলে 5 জন বা 10 জন যে আপনার স্টাফ থাকে বা আপনার যে এমপ্লয়িজ থাকে, তাদেরকে কি করে ম্যানেজ করতে হয়, সেটা এখন মানুষ আগে শিখে। তো সেটাই তো তারা এখন মতো শিখে নেয়, কারণ সেখানে এত বড় একটা দেশ তারা চালাচ্ছে। তো এটা ভেরি স্যাড। আমি মনে করি অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের এখন সারেন্ডার করা উচিত টু বাংলাদেশ আর্মি। তাহলে এই নৈর জগৎ বলে চলে আসে। জি, মাসুমুল, আপনাকে ধন্যবাদ। শুরু আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি, তা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকার উদ্বেগের যে বিষয়টি, তা নিয়ে কি বলবেন? তুলসী গ্যাবার্ট যে কথাগুলো বলেছেন, একটি প্রশ্ন আসলে স্বাভাবিকভাবেই আসছে, সেটি হচ্ছে যে কেন এই উদ্বেগ? বাংলাদেশে কি কোনোভাবে উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে, এমন কি কোনো কিছু দেখতে পাচ্ছেন শরীফুজ্জামান শরীফ? ধন্যবাদ। গত বেশ কিছুদিন ধরে আলোচনা ছিল যে আমেরিকার নতুন প্রশাসন বাংলাদেশকে তার আগের যে প্রশাসন ছিল আমেরিকার, জো বাইডেনের, সেইভাবে একই চোখে দেখবে না, এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকার আমেরিকার হিলারি ক্লিনটন পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণে তিনি যে বেনিফিট গুলো পাচ্ছিলেন, নতুন প্রশাসনের কাছ থেকে সেই বেনিফিট গুলো পাবেন না, এবং তারা তাকে খুবই ক্লোজলি অবজার্ভ করবে তার অ্যাক্টিভিটি। আর এই শঙ্কার সাথে আর একটা বিষয় যুক্ত হয়েছিল, ভারতের সরকার, যারা আওয়ামী লীগের পরাজয়কে নিজের পরাজয় এখন পর্যন্ত মনে করে, নরেন্দ্র মোদী অথবা ভারতের শাসক শ্রেণী যারা, তারা শেখ হাসিনার চলে যাওয়াকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। এটা বিভিন্ন সময় আমরা তাদের কথাবার্তা দেখছি। আজকে এনডিটিভির সাথে, তার আগে আপনি জানেন যে একাধিক বৈঠক হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গেছেন,
তুলসী গ্যাবার্ডের সাথে বৈঠক করেছে, নরেন্দ্র মোদী বৈঠক করেছে, তখন থেকে শোনা যাচ্ছিল যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমেরিকা হয়তো কোনো একটা সিদ্ধান্তের দিকে অথবা নতুন মূল্যায়নের দিকে যাবে। আজকে এনডিটিভির যে ইন্টারভিউটা দেখা গেল, সেখানে বাংলাদেশের উগ্রপন্থা নিয়ে, ধর্মীয় উগ্রপন্থা, বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারীদের একটি অংশের উগ্রবাদিতা নিয়ে তারা বেশ কঠোরতা অবলম্বন করেছে। প্রথমত, এই উগ্রপন্থা কি এখানে আছে? অবশ্যই আছে, কিন্তু আমাদের এখানে যখন যারা ক্ষমতায় থাকেন, কখনো এটিকে তাদের নির্মূল অথবা নিয়ন্ত্রণ করার থেকে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা, এবং এই চেষ্টাটা থাকে তাদের ক্ষমতার কাঠামোর সাথে কম্পেয়ার করে। হেফাজতে ইসলাম যখন এখানে আওয়ামী লীগের বিপক্ষে ছিল, তখন তাদের সাথে এক ধরনের রাষ্ট্র এবং সরকার এক ধরনের ব্যবহার করেছে। আবার যখন তাদের পক্ষে চলে গেছে, তখন তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে বেশ কতগুলো জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপরে বাড়িতে হামলা, রাজনৈতিক প্রতিপক্ষের হামলা তো ছিলই, মাজারগুলোতে হামলা। এবং এই ধরনের পরিস্থিতিতে সরকার একাধিকবার তার জায়গা থেকে অনেকটা আর্টিফিশিয়াল সতর্কতা জারি করেছে। আমরা কিন্তু কেউকে ছাড় দিব না, এই কথা বললেও প্রায় 100টি মাজারে হামলা করার পরে এখন পর্যন্ত মাত্র 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের কয়জন জেলে আছে সেটিও আমরা জানি। গত কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধান তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়গুলোতেই সতর্ক করেছিলেন যে আমরা যদি নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী হানাহানি বন্ধ না করি, তাহলে আমাদেরকে একটা সংকটের মুখে পড়তে হবে। এবং কোথাও তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে, হুমকির মুখে পড়তে পারে। আজকে সেই ঘটনাটি দেখতে পাচ্ছি। বাংলাদেশকে ঘিরে আমেরিকা, বাংলাদেশকে ঘিরে বৃহৎ শক্তিগুলো তাদের নানা রকমের ইকুয়েশনের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। বাংলাদেশের এই যে উগ্রপন্থা কি বিস্তৃত হয়েছে কি হয় নাই, এটা নিয়ে ডিবেট করার কিছুই নাই। সাম্প্রতিক সময়ে রাস্তায় নারীদেরকে নির্যাতন করা, তাদের পোশাক নিয়ে তাদেরকে হেনস্থা করা, এবং এর জন্য গ্রেপ্তার হলে তাকে জোর করে ছাড়িয়ে আনার চেষ্টা করা, বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা, পাঠ্য বই থেকে মানে আদিবাসী সম্প্রদায়ের যে পাঠ্য পুস্তক ইস্যুতে, পাঠ্যপুস্তক ভবনে তাদের উপরে আক্রমণ, এই ঘটনাগুলো আমরা বারবার বলেছি, এটি তো আর চোখ বন্ধ করে থাকবে না পৃথিবী, সারা পৃথিবী এগুলি দেখবে। তবে এই যে বড় দেশগুলো এই সত্যতার আড়ালে আর একটা জিনিস তারা গোপন করে, তাদের এই যে উগ্রপন্থার কথা বলতে গিয়ে তারা শুধুমাত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে যে উগ্রপন্থার, উগ্রপন্থী চিন্তার যে বিকাশ, সেটাকেই শুধু ফোকাস। তুলসী গ্যাবার্ড ভারতে বসে, যে দেশটিতে বসে বাংলাদেশের উগ্রপন্থা নিয়ে তাদের উদ্বেগের কথা বলছেন, সেই দেশে কিন্তু হিন্দু উগ্রপন্থা সেখানে ফ্রিজে গরুর মাংস থাকার কারণে ভিন্ন ধর্মী মানুষকে পিটিয়ে মেরে ফেলার, পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গায় খ্রিস্টান চরমপন্থার বিস্তৃত হচ্ছে, বিকাশ হচ্ছে। কিন্তু আপনি দেখবেন আমেরিকা সেই জায়গাগুলোতে সেই ধরনের উদ্বেগ প্রকাশ করে না। আমেরিকার উগ্রপন্থা নিয়ে তার অবস্থানটা হচ্ছে চুজ অ্যান্ড পিক, যেটা তার পছন্দ হচ্ছে সেটিকে গ্রহণ করছে, যেটা পছন্দ হচ্ছে না সেখানে অ্যাকশন নিচ্ছে। মধ্যপ্রাচ্যে অথবা অন্যান্য জায়গাগুলোতে যে শাসকদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিচ্ছে, আপনি দেখেছেন সিরিয়াতে, সেখানে শরিয়া আইন চালু করা হয়েছে, যেটা উগ্রপন্থার আরো অনেক পেছনের এক্সট্রিম একটা জায়গা। সেটা নিয়ে আমেরিকা কিন্তু খুব একটা উদ্বিগ্ন না, বরং সিরিয়ার যে সরকারটি আছে তাদের সাথে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তারা। শরীফুজ্জামান শরীফ, আমাকে একটি বিরতি নিতে হবে, আমি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনাটা চালিয়ে যাই। দর্শক,
আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন, আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আমি একটু বিরতির পর মাসুর মাওলা আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, যেটি নিয়ে শরীফুজ্জামান শরীফের সাথে কথা বলছিলাম। এই যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আমেরিকার উদ্বেগের কথা বলছেন তুলসী গ্যাবার্ড, এই বিষয়টিতে আপনি কি বলবেন? বাংলাদেশ কি কোনোভাবে উগ্রবাদী শক্তি প্রশ্রয় পাচ্ছে, এমনটা দেখতে পাচ্ছেন কিনা মাসুর মাওলা? আসলে দেখেন, এই যে উগ্রবাদী যেটা আমাদের যেটা নিয়ে আজকের লাস্ট 30 ইয়ার্স ধরে আমরা ফেস করছি, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এদেরকে নিয়ে আমাদের একটা প্রবলেম। এইটা আসলে কি জানেন, এইটা বিএনপি যখন ক্ষমতা ছিল তখনই প্রবলেম ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তখনও এগুলা আমরা অল্প অল্প আকারে আমরা শুনেছি। এইটা আসলে বেসিক্যালি একটা মানুষ হলো কি, যখন পলিটিক্যাল যখন আনরেস্ট করতে কেউ চায়, দেশের মধ্যে একটা অস্থিতিশীল একটা সিচুয়েশন আনতে চায়, তখন আসলে মানুষ এই দুর্বল জায়গাগুলো ছাপ দেয়। কারণ এগুলো হচ্ছে একটা দুর্বল জায়গা। কারণ আজকে যদি আমি হিন্দুর এই মন্দিরে অ্যাটাক করি, ঘর বাড়ি পুড়িয়ে দেই, সো দ্যাট নেইবাররা যেন খেপে যায়। আমি যদি আজকে চার্চ ভেঙে দেই, নেইবাররা আমার ওয়েস্টার্নরা খেপে যাবে। তো এইটা আপনার নিশ্চয় মনে আছে, ওই ইয়েতে আপনার এই যে খাগড়াছড়ি, বান্দরবন, ওদিকে বৌদ্ধদের যে বড় বড় মূর্তিগুলো ভেঙে দিয়েছিল। তো এগুলা আসলে একটা পলিটিক্যাল একটা ওয়েপন হিসেবে এটাকে নেয়, সেইটাকে তারা স্ট্যান্ড করতে চায়। আমি আজও বলবো, এখনো বলবো, বাংলাদেশে আসলে মৌলবাদী নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের পলিটিক্যাল আনরেস্টটা তখনই ঠিক হবে যখন দেশে ইলেকশন হবে। বিকজ এই সরকার যেটা, এটা তো আসলে একটা, আমরা সবাই জানি সরকারটা কি, একটা ইন্টারিম সরকার। তাদের ইলেকশন দিয়ে দেওয়ার পরে তাদের বিদায় হয়ে চলে যেতে হবে। তো আমার কথা হলো, এই সরকার উচিত এখন ফোকাস করা। ইভেন তুলসী গাব্বার যিনি আসছেন, উনি উনি ইন্ডিয়ার সঙ্গে মিটিং করেছেন। হ্যাঁ, এখন কথা হলো কি, ওনাদেরও একটা স্ট্রং মেসেজ দিয়ে যাওয়া উচিত দুই নেবার কান্ট্রিকে। বিকজ আমরা দুইটা নেবার কান্ট্রি, জিও পলিটিক্স অনুযায়ী আমরা কেউ কাউকে অ্যাভয়েড করতে পারবো না। তো সেই জন্য দুই দেশকে স্ট্রংলি একটা মেসেজ দিয়ে যাওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইলেকশনের জন্য প্রস্তুত হওয়ার জন্য, এবং তারা ইলেকশনের জন্য একটা নির্ধারিত ডেট জন্য দিয়ে দেয়। এগুলা যখন হয়ে যাবে না, এগুলা কোনো কিছুই থাকবে না। এগুলো আসলে আমাদের বানানো পাতানো এগুলা গেম। এইটা আসলে আমরা সবাই বুঝি, কিন্তু না বুঝার ভান করছি। থ্যাংক ইউ। জি মাসুর মাওলা, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে বাংলাদেশের একটি গণমাধ্যম একটি সংবাদ করেছে, সেখান থেকে আমি অনুষ্ঠানের শুরুতে তুলে ধরছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াসায় চাকরির একটি অভিযোগ উঠেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি তার সাথে একটু যোগ করি, আমি যেটি সামাজিক মাধ্যমে বিভিন্ন জন দেখছি লেখালেখি করছে যে আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না আউটসোর্সিংয়ে, এবং এটি দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি। এটি হয়তোবা তারা, যে গণমাধ্যমটি সংবাদ করেছে, তারা হয়তোবা এটি সেখানে উল্লেখ করেনি, এমন একটি আলোচনা চলছে। শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। এটা সকাল থেকে আলোচনা হচ্ছে। আজকে যারা ক্ষমতায় বসেছেন, যে সমন্বয়ক অথবা উপদেষ্টা যারা, তাদের শুরুটা হয়েছিল, আন্দোলনটা কিন্তু চাকরির বৈষম্যের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে। আজকে যে নিউজটা হয়েছে, এর সাথে চাকরির সম্পর্ক, যাদেরকে তারা নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন, আমরা যে কথাগুলো শুনছি যে তারা যাদেরকে সুপারিশ করেছেন, এরকম 150 চাকরি হয়েছে, এবং তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে এই বিষয়ে আসলে ওরকমের সুপারিশ হয় না, সার্কুলার হয় না, পত্রপত্রিকায় দেওয়া হয় না, ব্যক্তিগত সম্পর্কের কারণে এদেরকে নিয়ে নেওয়া। যদি সেটাও হয়, এই ধরনের একটা অবস্থায় তাদের এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হওয়া ঠিক নয়। কেন? তাদের জানা উচিত ছিল তাদের সাথে সম্পর্ক থাকার কারণে তারা এই নামগুলো প্রস্তাব করেছেন। যাদের সাথে তাদের সম্পর্ক নেই, উপদেষ্টাদের সম্পর্ক নেই, সমন্বয়কদের সম্পর্ক নেই, তাদের নামগুলো প্রস্তাব হয়নি। অর্থাৎ এখানে অধিকারের থেকে
গুরুত্ব পেয়েছে ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত যোগাযোগ। এটা এক ধরনের বৈষম্য। আমাদের এই উপদেষ্টা সমন্বয়কদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নানা রকমের বেআইনি, অন্যায়, আর্থিক অনিয়মের সাথে অনেকের নাম আসছে। সুতরাং এই জায়গাটায় তারা একেবারে অনেস্টলি কতগুলো মানুষকে পাঠিয়ে দিয়েছেন, তাদের মনের মধ্যে কোন রকমের দ্বিধা ছিল না, এটাকে তারা অনৈতিক মনে করছেন না। এই যে বক্তব্যগুলো আসছে, এগুলোকে আমি একেবারেই মিথ্যা মনে করি, এটা একটা নাটক মনে করি। যারা রাতের বেলায় সচিবালয়ে অফিস খুলে ডিসি নিয়োগ করে শত শত কোটি টাকা ইনকাম করে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বড় বড় গ্রুপ অফ কোম্পানি থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে আসেন, এই অভিযোগ আসে, তাদের মধ্যে কারো কারো যে অভিযোগটা আসছে এবং ওনারা দুধে ধোয়া তুলসী পাতা, এটা আমি মনে করি ঢাকা ওয়াসার এমডি তিনি সর্বশেষ একজন গণমাধ্যম কর্মীর সাথে যে আচরণটি করেছেন, এই নিয়োগ প্রক্রিয়া থেকে কতটুকু দুর্নীতি হয়েছে, দুদককে সেই বিষয়টি বিবেচনা করা উচিত, তদন্ত করা উচিত। এর আগের রাজনৈতিক সরকারের সময় দেখা গেছে দুদককে কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে ব্যবহার করা হয়েছে। এখন তার একই ঘটনা ঘটছে। আগে দুদক ছিল বিএনপি ধরার জন্য, এখন দুদক আওয়ামী লীগ ধরার জন্য। এখান থেকে দুদকের বেরিয়ে আসা, ঢাকা ওয়াসার এমডির এই নিয়োগ বাণিজ্য নিয়ে দুদকের তদন্ত করা উচিত এবং যে সমন্বয়কদের নাম এসেছে নতুন দলের পক্ষ থেকে, তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত, সেখান থেকে স্পষ্ট করা উচিত। এবং এই ধরনের প্রক্রিয়ার মধ্যে সমন্বয়কদের প্রতিদিন সচিবালয়ে কেন বসে থাকেন, এটা একজন নাবালককেও ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এই সমন্বয়করা নানা ধরনের অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে গেছে। ঢাকা ওয়াসায় যে 150 জন মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে তারা কোনো আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত না, এখানে কোনো অনিয়ম হয়নি, এটা একটা রুটিন ওয়ার্ক। এই যে কথাগুলো বলা হচ্ছে, একটা কথাও আমার কাছে সত্য এবং বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। জি, শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মাশরুম মাওলা, একই বিষয়ে আপনি কি বলবেন? জি, মাশরুম মাওলা। আসলে ওয়াসার বিষয়টা, ওয়াসা কেন বাংলাদেশে, আসলে ওয়াসাটা তো একটা ইস্যু। ওয়াসা সম্বন্ধে এখন দুর্নীতি বেরিয়েছে দেখে এই কথাগুলি হচ্ছে। আমাদের সবগুলো ডিপার্টমেন্টে ওয়াসা, আমাদের দেশা বা ডেস্কো যেটা বলেন, পাওয়ার সেক্টরের সবখানি একই অবস্থা। আপনি একটা সাধারণ লাইনম্যানের কথা চিন্তা করেন না, বা মিটার রিডারের কথা চিন্তা করেন না, তারা যেভাবে সয় সম্পত্তির মালিক হয়েছে, টাকা পয়সা বানিয়েছে, হ্যাঁ, তো এগুলা এগুলা তো প্রিভিয়াস হিস্ট্রি আছেই। তো এই জন্য দিস আর নাথিং নিউ, এগুলা নতুন কিছু না। এগুলা 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 যেহেতু দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তো এখন যেটা হয়েছে এটা এটা হলো ফলো আপ, আর কিছুই না। এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। দিস আর ফলো আপ। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছেই আসি এবং একই প্রশ্ন নিয়ে শরীফুজ্জামান শরীফের কাছে যাব। সেটি হচ্ছে, আমরা যেটি দেখতে পারলাম যে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের যে বিষয়টি, এটি প্রথমে হবে না এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে, এবং এটি নিয়ে আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্যাখ্যা দিয়েছে। বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে যে 26শে মার্চ স্বাধীনতা দিবসে যে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না, এই খবরটি আসলে সত্য নয়। এবং সেখানে একটি কথা বলা হয়েছে যে জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছর ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিষয় হচ্ছে, এই বিজ্ঞপ্তিতে কুচকাওয়াজের স্থান জাতীয় স্টেডিয়াম বলা হয়েছে, কিন্তু আমরা যেটি জানি যে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ তো রীতি অনুযায়ী আসলে কুর্মিটোলায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে হয়ে থাকে। এবং সাথে একটু যোগ করে দিই আরেকটি বিষয়, যেটি যে স্বরাষ্ট্র সচিব তিনি যেমনটি বলছিলেন, শরীফুজ্জামান শরীফ, তিনি বলেছেন যে আমরা কোনো আনন্দ করার মেজাজে নাই, আমরা এখন ওয়ার মুডে আছি, তিনি এটি বলেছেন। আবার একই সাথে নিরাপত্তা ঝুঁকির ব্যাপারে তিনি বলেছেন যে স্বাধীনতা দিবসে অথবা ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না। তাহলে নিরাপত্তা ঝুঁকিও দেখছেন না, আনন্দ করার মেজাজেও নেই, ওয়ার মুডেও আছি, মানে প্রত্যেকটা জিনিস আসলে একটা কথার সাথে আর একটা কথা। আপনার কাছে কেমন মনে হচ্ছে মাসুম মাওলা?
আসলে হয়েছে কি, ওনারা তো আসলে লেজা গোবরে করে ফেলেছেন। এখন প্রথম কথা হলো 26শে মার্চ আমাদের আমাদের ডিক্লেয়ার দেশ স্বাধীনের পরের থেকে আমাদের যেগুলা ডিক্লেয়ার হলিডেজ যেগুলা, এগুলা নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলার কোনো মানেই নাই। হ্যাঁ, এগুলাকে নিয়ে প্রশ্ন তোলা মানে হলো ইন্ডিপেন্ডেন্স নিয়ে প্রশ্ন, তার মানে ইন্ডিপেন্ডেন্স তারা মানে না। So এটা নিয়ে আসলে কোনো কোনো তর্ক বিতর্কে কারো যাওয়া উচিত না। যেখানে দেশের ক্ষমতায় তারা আছেন, তারা দেশ চালাচ্ছেন, দেশের সুযোগ সুবিধা নিচ্ছেন, আর সেখানে 26শে মার্চ দেশের সার্বভৌম আমাদের যেগুলো হলিডেজ, পাবলিক হলিডেজ, সেগুলো মানবে না। এটা আসলে এটা নিয়ে আসলে এগুলা বলা হলো ওই যে টাইম নষ্ট করা, মানে আপনার বর্তমান পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এগুলা জিনিস করা হচ্ছে। আর আপনি যেটা বলছেন স্টেডিয়াম কুচকাওয়াজ, এগুলো হলো লেম এক্সকিউজেস। বাংলাদেশে ঢাকা শহরে কি স্টেডিয়ামের অভাব আছে? আপনি তো কুর্মিটোলার কথা বললেন, আমাদেরকে পুরানো এয়ারপোর্ট নাই, যেটাকে এখন সিভিল এভিয়েশন যে হিসাবে ইউজ করে, যেটা এই প্রাইম মিনিস্টার অফিসের ওটার দিকে জায়গার তো আমাদের শেষ নাই। তো এগুলা হল এক্সকিউজ, এগুলো তারা করতে চায় না। মেবি তাদের কাছে অন্য কোনো ইনস্ট্রাকশন আছে ফ্রম আ থার্ড কান্ট্রি যে এগুলো এখন করবো না। বিকজ যেহেতু আপনি বুঝেন আমাদের এই যে নতুন দল, যারা এই ছাত্ররা নতুন দল যেটা ডিক্লেয়ার করলো, এইটা তো এটা তো সত্যি কথা কি, তারা গণতান্ত্রিক একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে তারা তারা করতেই পারে, কিন্তু সেইখানে একটা এমন একটা কথা বলে ফেললো, ইনকিলাব জিন্দাবাদ। তো হোয়াট ডাজ দ্যাট মিন, ইনকিলাব জিন্দাবাদ? এটা কি বাংলা ছিল না? বাংলা শব্দ নাই ইনকিলাবের? বাংলা আছে তো। তা ইনকিলাব জিন্দাবাদ বলতে কি বুঝায়? তার মানে আমি কি দেশটাকে কি উর্দুর দিকে নিয়ে যাবো, না আমি হিন্দির দিকে নিয়ে যাবো, হিন্দি স্পিকিং এর দিকে নিয়ে যাবো? ঠিক এই কারণেই আমি বলবো এখন তাদের কুচকাওয়াজও পছন্দ হবে না। এখন স্টেডিয়ামে সমস্যা, এরপরে শুনবেন যে স্টেডিয়ামে পানি উঠে গেছে, অনেক ধরনের এক্সকিউজেস এগুলো দিবে। তো এগুলো আসলে আমাদের আমাদের এদিকে না, যে আমাদের কনসেন্ট্রেট করা একটাই দিকে, ইলেকশন। ইলেকশন হবে, সেই ইলেকশনের মধ্যে যদি কোনো দুর্নীতি সরকারও আসে, হ্যাঁ, সেটার সেটার ফলাফল জনগণ দেখবে। আবার যেভাবে হাসিনা সরকারকে যেভাবে বিদায় দেওয়া হয়েছে, সেইভাবে বিদায় দেওয়া হবে। কারণ এই দেশের আর কোনো সলিউশন আমি দেখি না আসলে। দেশটাকে যেভাবে এই সংস্কার করে আপনার 5 মাস 7 মাস করেছে, কতখানি সংস্কার করেছে আমাকে বলেন? এখন পর্যন্ত দেখাতে পেরে যে কোনো সংস্কার আমরা করেছি? এগুলো একটা এক্সকিউজেস, টাইম পাসিং করা। টাইম পাস করে 5 বছর 10 বছর নিয়ে ঠেলে নিয়ে যাব দেশটাকে একটা নৈরাজকতা। আপনারা দেখেন আফগানিস্তানকে আমরা বলতাম তালেবান সরকার, এখন দেখেন আফগানিস্তান আমাদের চেয়ে বেটার। আফগানিস্তান আমাদের চেয়ে বেটার। সিরিয়া নিয়ে কথা বলছি, সিরিয়াতে কি, সিরিয়া কি আমাদের আমি তো মনে করি সিরিয়ার চেয়েও আমাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমাদের চেয়ে, আমরা মায়ানমারের চেয়ে এরপরে খারাপের দিকে যাব আমরা। আমরা এখন ওই পর্যায়ে চলে গেছি আমরা। থ্যাংক ইউ। জি মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, কুচকাওয়াজ নিয়ে যা হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন? মাসুদ ভাই যথার্থই বলেছেন। শুধু কুচকাওয়াজ না, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যা যা অর্জন, সবগুলোর ব্যাপারে তাদের মধ্যে একটা অনীহা, অস্বস্তি, এই বিষয়গুলো আছে। আপনার মনে আছে, যদিও তার কোনো ফলো আপ পাওয়া যায়নি, এই সরকারের আমলে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা কুমিল্লায় ঘটেছে। সরকারের মধ্যে, সরকারের ভেতরে একটি অংশ, তারা নানাভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে খাটো করা যায়, কিভাবে ছোট করা যায়, এই চেষ্টাটা তাদের মধ্যে আছে। কারণ আদর্শিকভাবে দেখা যাচ্ছে যে তাদের পাকিস্তান বা এই ধরনের ভাবাদর্শের প্রতি একটা দুর্বলতা আছে। একই সঙ্গে সরকারের সমন্বয়হীনতা তো আছেই। গতকালকে বেলা 11টায় স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন কোথাও কুচকাওয়াজ হবে না। আপনি যেটা বললেন যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, আমরা ওই রকমের পিসফুল কোনো জায়গায় নেই। আবার সন্ধ্যাবেলায় প্রধান উপদেষ্টা প্রেস উইং বললেও যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তো স্বাভাবিকভাবে প্রশ্ন করা যায়, এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা যে স্বরাষ্ট্র সচিব বলেছিলেন, শরীফুজ্জামান শরীফ, জি স্বরাষ্ট্র সচিব যে বললেন, জি স্বরাষ্ট্র সচিব যে বললেন, তার জন্য তাকে কি জবাবদিহি করতে হয়েছে? তাকে কেউ জিজ্ঞেস করেছে সরকার যে সিদ্ধান্ত যেটা হলো না সেটি আপনি কেন মিডিয়ার সামনে বললেন এবং সরকারের ইমেজ আপনি নষ্ট করলেন? এক। আবার আপনি দেখেন, গত পরশুদিন অথবা গতকালকে মহানগর পুলিশ কমিশনার বললেন যে আপনারা মিডিয়াতে ধর্ষণ শব্দ লিখবেন না। সন্ধ্যাবেলায় প্রেস উইং থেকে বলা হলো যে এটি বলার এখতিয়ার তার নাই। তার মানে হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা
যেটা আইনগতভাবে অবৈধ, সেই বিষয়টা বলে যাচ্ছেন। এবং সরকার একটা প্রেস রিলিজ দিয়ে বলছে যে এটা আমাদেরকে বিব্রত করেছে, কিন্তু কোনো অ্যাকশন নাই। অর্থাৎ সরকার যে দেশ চালাতে পারছে না, সরকারের কথা যে সবাই শুনছে না, সরকারের কথা যে সরকারি কর্মকর্তারা অমান্য করছে, তারা একেবারে স্বাধীনভাবে যা খুশি তাই বলছে, কিন্তু সরকারের শক্তি নাই সেটাকে তাদেরকে ডেকে জিজ্ঞেস করা যে এই স্বাধীনতা তোমার জন্য না। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা হযবরল অবস্থায় সরকারের দায়িত্ব এবং উচিত হলো যত দ্রুত সম্ভব সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। সমস্যা সব সমাধান হয়ে যাবে আমি সেটি বলছি না, কিন্তু প্রশাসন পরিচালনা, রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতাগুলো অনেক পলিটিশিয়ানের মধ্যে আছে, যারা নির্বাচনের পরে হয়তো মন্ত্রী হবেন অথবা ক্ষমতায় বসবেন, সুতরাং এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে অন্তত কিছুটা হলে বেটার পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে পাবো। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশ স্বর্গ হয়ে যাবে এটা আমি কখনোই মনে করি না। তবে একটা রাষ্ট্রেও অনন্তকাল সংস্কারের নামে অথবা উন্নয়নের নামে অথবা চেতনার নামে অথবা কোনো নেতার স্বপ্নের নামে গণতন্ত্রহীন থাকতে পারে না। আমি মনে করি বাংলাদেশের এই যে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র বলেন, চক্রান্ত বলেন, বাংলাদেশকে ঘিরে নানা রকমের প্লট বলেন, বাংলাদেশের প্রশাসনের এই যে বুক থুবড়ে পড়েছে, এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সংস্কারের কাজগুলো দ্রুত শেষ করে নির্বাচনকে অর্থবহ গ্রহণযোগ্য করার জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, দেশকে একটা স্থিতিশীল জায়গায় আনার জন্য সম্মিলিত রাজনৈতিক প্রচেষ্টা। জি, শরীফুজ্জামান শরীফ, আমার সময় একদম শেষ। আমি মাশরুম আল্লাহ আপনার কাছে ছোট্ট করে 1 মিনিট সময় যদি একটু বলেন, আমি একটু তুলে ধরি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে, একই সঙ্গে যারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ করে তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। আপনি কি মনে করেন এমন সম্ভাবনা দেখছেন কিনা? মাশরুম আল্লাহ যদি সংক্ষেপে 1 মিনিটে বলতেন। এখন দেশের যে পরিস্থিতি, আমি তো মনে করি এর খারাপ আর হওয়ার কিছু নাই। ফ্যাসিস্ট তো আমি তো এই সরকারের মধ্যে দেখছি। ফ্যাসিস্ট যেটা এখন তাদের, আমরা মুখ খুললে তাদের সমস্যা, আমরা মুখ খুললেই আমরা দোষর হয়ে যাই, আমরা কোনো ক্রিটিসাইজ করতে পারবো, আমাদের রাস্তায় নামতে দিচ্ছে না, আমাদের খারাপ ফ্যাসিস্ট আর কি আশা করে জাতি? এখন এই প্রশ্নটা আমি তাদের কাছে রাখলাম। জি, মাশরুম আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এবং শরীফুজ্জামান শরীফ আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।